আসসালামু দর্শক, নায়িকা স্নিগ্ধা চৌধুরীর ঘটনায় কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসছে। কেন এই কথা বললাম? এই বিষয়টা নিয়ে চলেন একটু বিস্তারিত আলোচনা করি। তার আগে কিছু জিনিস পয়েন্ট আউট করে নিই। প্রথম যে বিষয়টি, সেটি হলো ইমন রহস্য। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো নায়িকার গাড়ি রহস্য। তৃতীয় যে বিষয়টি, সেটি হলো নায়িকার বয়ফ্রেন্ড রহস্য। ইমন, গাড়ি, বয়ফ্রেন্ড, এই তিনটি রহস্য ছাড়াও আরো অনেকগুলো রহস্য আছে, সেগুলো আলোচনা করব। সেই রহস্যগুলোর মধ্যে জেবা রহস্য এবং নজরুলের জামিন এবং নজরুলের যে চাকরি করে যে মেয়েটি, ওর নাম হচ্ছে সামিয়া সুলতানা। সামিয়া সুলতানা রহস্য একে একে চলেন আলাপ করি। প্রথম কথা হচ্ছে গিয়ে স্নিগ্ধা চৌধুরীর যে কয়টি প্রেস কনফারেন্স বা যে কয়টি ভিডিও সামনে এসেছে, প্রত্যেকটা ভিডিও দেখার পরে একটা জিনিস আমার মাথায় খেলছে বা মনে করছে, যে সেটা হলো সে মানসিকভাবে অপ্রকৃতস্থ। অর্থাৎ কেউ যখন নেশাগ্রস্ত হয়ে যায় বা নেশা করে, ড্রাগ নেয়, তখন দেখবেন তারা একই জিনিস বারবার রিপিট করে, এক কথা দুইবার তিনবার চারবার বলে। তো স্নিগ্ধা চৌধুরীর প্রত্যেকটা ইন্টারভিউতে আমি অনেকগুলো কথাই দেখলাম সে দুইবার তিনবার করেও বলছে, এবং তার পেছনে স্নিগ্ধা একটা যুক্তিও দেখিয়েছে। নজরুলের অফিসে স্নিগ্ধাকে কফির সঙ্গে তাকে ড্রাগ মিশিয়ে খাওয়ানো হয়েছে, এবং সেখানে নাকি হেরোইন এবং কোকেন একসঙ্গে মিক্স করে খাওয়ানো হয়েছে। এখানে একটা প্রশ্ন জাগে যে হেরোইন এবং কোকেন স্নিগ্ধা চৌধুরী কি আগে থেকে চিনতো বা জানতো, সে কি করে বুঝতো? এটারও একটা উত্তর নায়িকা দিয়েছে। তার ইউরিনে ড্রাগের আলামত আসছে, এটা সে একটা ইন্টারভিউতে বলছে। হয়তো সেই আলামতের হেরোইন এবং কোকেনের উপস্থিতি উল্লেখ হয়েছে। আর কথা হচ্ছে যে নজরুল যেই ধরনের লোক, তার কাছে হেরোইন এবং কোকেন থাকাটা অসম্ভব কিছু না, তার বিষয়ে যে রিপোর্ট আসছে সেই বিষয় থেকে। এখন প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছিলাম, তার আগে ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি। এবং আরো একটি বিষয়, সেটা হলো গিয়ে যে একটা লোক তার বউরে চিনতে পারে না। এটা নিয়ে নজরুলের বিষয়টা যখন আলাপ করবো তখন বিস্তারিত আলাপ করবো, মানে এই কোশ্চেনটা সামনে আসলে। আমি যাই হোক, চলেন বিস্তারিত আলোচনায় চলে যাই। এখন ইমন ছেলেটা একটা সিটিং করায় দিয়ে 1 লাখ টাকা কমিশন নেয়। এই ইমন ছেলেটা, ইমন নামের যে কয়টা মানুষ আছে বাংলাদেশে, সবার বদনাম করে দিত। এই ইমন নামটার জন্য গত কয়েকদিন ইমন নামে মিডিয়াতে যারা যারা আছে, তারা খুব অস্বস্তিতে ভুগছিল। তারা চাইছিল যে আসল ইমন, প্রকৃত ইমন সামনে আসুক, প্রকৃত ইমনের চেহারাটা সামনে আসুক, তাহলে অন্যান্য ইমনদেরকে কেউ আর চোখে তাকাবে না। প্রকৃত ইমনের চেহারা এখনো সামনে আসে নাই, প্রকৃত ইমনের নামটা সামনে আসছে। সে যে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছে, সেখানে স্লিপে, ঢাকা মেডিকেল কলেজের স্লিপে তার নাম উল্লেখ আছে ইমন হোসেন চৌধুরী, এবং সেখানে সিল মারা আছে পুলিশ কেস, মানে ধরে নেওয়া যায় যে সে পুলিশের হেফাজতেই আছে। কথা হচ্ছে গিয়ে যে খিলক্ষেত থেকে বা 300 ফিট থেকে ইমন টর্চারের শিকার হলো। সে লাখ লাখ টাকা কামাই করে, এক সিটিং 1 লাখ টাকা কামাই করে। সে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কেন গেল? এটার একটা উত্তর হইতে পারে যে তাকে এমন টর্চার করা হয়েছে যে তারকে, সে নিজে হাসপাতালে যাওয়ার মতো অবস্থায় ছিল না, যারা টর্চার করছে তারা নিয়ে ঢাকা মেডিকেলে ফেলায় দিয়ে আসছে। এটা হইতে পারে। এখন এই ইমন হোসেন চৌধুরীর নাম আসার পরে, সামনে আসার পরে,
বাকি যত ইমন আছে তারা মোটামুটি একটু রিলিফ, তারা এখন একটু নিশ্চিন্তে নিঃশ্বাস ছাড়তে পারছে। তাদের তো দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়ে গিয়েছিল। ইভেন এক ছোট ভাই ইমন আমাকে এই ইমনের এই প্রেসক্রিপশনটা পোস্ট করেছে। তার নামও ইমন, তাকেও অনেকে দুষ্টামি করছে তার নাম নিয়ে, যদিও সে সবাই জানে সে খুবই ভালো একটি ছেলে, তারপর তাকে নিয়ে কেউ খোঁজাইছে, যার কারণে তার উদ্যোগে সেইটা বের করে আনছে। তো এখন কথা হচ্ছে গিয়ে যে এই ইমনকে জেরা করলে অনেক তথ্য বেরিয়ে আসে। নায়িকা স্নিগ্ধা চৌধুরী যে ধরনের কথা সংবাদ সম্মেলনে বলেছেন, যে ধরনের দাবি তিনি করেছেন, তিনি ইংলিশ মিডিয়ামে পড়েন, 94 বললে 94 বললে সে বুঝবে না, 94 বললে সে বুঝবে। এখন কথা হচ্ছে যে তিনি কি করে বললেন বুঝলেন যে 94 94? তার কথার মধ্যে অনেক অসঙ্গতি। সে বলেছে তার এমন টাকা আছে যে তার যে গাড়ি সে মেনটেন করে সেই গাড়ি মিরপুরে ঢুকে না, এত দামি গাড়ি সে মেনটেন করে। এখন সেই গাড়িটা কি সেটাও আমি বের করেছি। সেই গাড়িটা হচ্ছে BYD, যে গাড়িটার দাম বাংলাদেশে 70 থেকে 75 লক্ষ টাকা। আর 75 লক্ষ টাকা সে কিভাবে কামাইছে? প্রেসার কুকারে সিনেমা কইরা তাকে কয় টাকা দিছে আমি আর নাইবা বললাম। আর সে কয়টা সিনেমা করছে জীবনে আমি প্রেসার কুকার ছাড়া অন্য কোনো সিনেমার নাম জানি না। আর মডেলিং করে কত টাকা আয় করে সেটা তার নিজের ব্যয় শেষ করে 75 লাখ টাকা দিয়ে গাড়ি কেনার মতো অবস্থা তারা হয়েছে কিভাবে? অথবা তার যদি না হয়ে থাকে তার পরিবারের এই অবস্থাটা কোথেকে আসলে? তার পরিবারকে কিন্তু সে সামনে আনে নাই, তার বাবা মা কে সে প্রেস কনফারেন্সে আনে নাই। ভালো, হয়তো বাবা মাকে এই সমস্ত ট্রমা থেকে সে দূরে রাখতে চায়, এই জন্যই হয়তো সে প্রেস কনফারেন্সে বাবা মাকে নিয়ে আসে নাই। কিন্তু বাবা মার পরিচয়টা যদি জানা যেত তাহলে বোঝা যেত তারা আসলে কি পৈতৃক ভাবেই এত পয়সাওয়ালার মালিক কিনা। 6 বছর ধরে তিনি বনানীতে থাকেন, এটা বলছে তিনি। 6 বছর আগে কোথায় ছিলেন, তার জীবনের এতটা সময় কোথায় সে পার করেছে সেটা কিন্তু সে বলে নাই। এখন এই যে তার গাড়িটা, এই গাড়ি নিয়ে তো একটা লঙ্কা কাণ্ড হয়ে গেছে। এই গাড়িটা নিয়ে সবাই এখন অনেকেই তার পুরো মিরপুর এলাকাবাসীকেই তার বিপক্ষে সে ফেলে দিচ্ছে। সব মিরপুরবাসী তাকে এখন ট্রল করা শুরু করছে। আমিও যদিও তাকে নিয়ে এই ধরনের একটা স্ট্যাটাস দিয়েছি যে এমন একটা গাড়ি কিনছে যেটা মিরপুরে ঢুকে না, গাড়ি বড় না মিরপুরের রাস্তা ছোট। তো যাই হোক, বেসিক ঘটনাটা হচ্ছে গিয়ে যে কোনো একদিন এই স্নিগ্ধাকে তার কোনো বন্ধুরা বলছিল মিরপুর 12-তে ফুচকা খেতে যাবে। তো সে যাবে, যাইতে রাজি হয়েছে, কিন্তু তাকে বলছে তুমি তোমার গাড়িটা নিয়ে যাও, ওইখানে রাস্তা ছোট ছোট, তুমি উবারে যাও। তো এই জায়গা থেকে তার ধারণা হয়েছে যে মিরপুরের রাস্তায় তার গাড়ি ঢুকবে না। তার মানে সে মিরপুর সম্পর্কে তার খুব একটা আইডিয়া নাই। এখন কথা হচ্ছে মিরপুর সম্পর্কে যে মেয়ের আইডিয়া নাই সে আসলে কতটুকু ধারণা রাখে ঢাকা শহর সম্পর্কে। সে শুধু বনানীকেই বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা মনে করে, ধানমন্ডি, মিরপুর এবং উত্তরা এগুলোর যে রাস্তা কত বড় বড় তার কোনো আইডিয়াই নেই। যাই হোক, এবার আসি স্নিগ্ধা চৌধুরীর বয়ফ্রেন্ড সম্পর্কে। স্নিগ্ধা চৌধুরী বলছে যে তার বয়ফ্রেন্ড এত পাওয়ারফুল যে নজরুল ইসলাম তার কিচ্ছু করতে পারবে না। অথচ এই স্নিগ্ধা চৌধুরীকে নজরুল ইসলাম পিটাইলো, তার বয়ফ্রেন্ড এখনো কিছুই করলো না। তার বয়ফ্রেন্ড কে রাইখা সে নজরুল ইসলামের সঙ্গে দেখা করতে গেল। তার বয়ফ্রেন্ড নাকি তার সঙ্গে বডিগার্ড দিয়ে দেয়, সেই বডিগার্ডকেও সে সাথে নিয়ে যায় নাই। তার নিজের গাড়িটাও সে ওইখানে নিয়ে যায় নাই। তার মাকে 1.5 ঘন্টা পরে বাসা থেকে গাড়ি এনে মাকে পাঠিয়ে দিল। সে যখন দেখলো ওইখানে সিচুয়েশনটা খুব রহস্যজনক, সে রয়ে গেল 1.5 ঘন্টার পরে, মানে তাকে আটকে রাখছে। তার মাকে ছেড়ে দিচ্ছে, তাকে আটকে রাখছে। তার ভাষ্য হচ্ছে যে নজরুল ইসলাম তাকে আটকে রাখছে। এখন কেমন মা যে মেয়েকে আটকে রাখছে, মা চলে আসলো, এই প্রশ্নটা উঠতেই পারে। কেউ কেউ বলছেন যে স্নিগ্ধা চৌধুরী নজরুল ইসলামের অফিসে এর আগেও গেছে, কিন্তু স্নিগ্ধা চৌধুরী বলছেন যে সে ওখানে প্রথমবারই গেল। এখন স্নিগ্ধা চৌধুরীর নাম্বারটা যদি লোকেট করা হয় তাহলে তার নাম্বার কতবার
নজরুল ইসলামের বাসায় বা তার অফিসের কাছাকাছি সেটা কিন্তু বের করা সম্ভব। টেকনোলজিকে স্নিগ্ধা চৌধুরী ফাঁকি দিতে পারবে না। এখন স্নিগ্ধা চৌধুরী বয়ফ্রেন্ডের জেট দিয়ে স্নিগ্ধা চৌধুরী বললো তার বিচার যদি না হয় তাহলে সে বাংলাদেশকেই নাকি ডুবাইয়ে দিবে। এটা একটা রাষ্ট্রদ্রোহী কথার সামিল। বাংলাদেশকে ডুবাই দিবে তার বয়ফ্রেন্ড, কত বড় বয়ফ্রেন্ড, সেই পরিচয়টা স্নিগ্ধা চৌধুরী সামনে আনে নাই। আচ্ছা, থাকতেই পারে, একজনের পাওয়ারফুল বয়ফ্রেন্ড থাকতেই পারে। এখন কথা হচ্ছে গিয়ে যে এত পাওয়ারফুল বয়ফ্রেন্ড থাকার পরেও সে কেন তারেক রহমানের শরণাপন্ন হচ্ছে বিচারের জন্য? এসব তো তার বয়ফ্রেন্ডই মানে ইয়ে করে দিতে পারে, সলিউশন করে দিতে পারে। যাই হোক, যে বা সিকদার কথায় এই যে অসংলগ্ন বিষয়গুলো, এগুলোর কারণে তার বিচার চাওয়াটা অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে। তাকে তার কথাবার্তায় একটু সংলগ্ন হতে হবে। সে এমন কথাও বলে ফেলছে যে সে অন্যান্য নায়িকাদের মতো না, সে অনেক ক্লাসি নায়িকা। তাহলে কি বুবলি, অপবিশ্বাস, পূর্ণিমা এরা কি? এই কথাটা তো তাদের গায়ে গিয়ে লাগলো, এবং তার এই কথার কারণে অনেক নায়িকা এখন তার সঙ্গে নাই, তার ব্যাপারে মানে তার কথাই বলছে না। অনেক নায়িকা তার ব্যাপারে জাস্টিসই চাইছে না। তার সহকর্মী হিসেবে নাজিফা তুষি এবং তার প্রেশার কুকার সিনেমার কয়েকজন শিল্পী ছাড়া খুব বেশি শিল্পীকে দেখলাম না তার জন্য জাস্টিস চাইতে। আমি চেয়েছি, সে আমার সহকর্মী না হলেও চেয়েছি, কারণ কোনো মেয়ের উপরে এরকম নির্যাতন হতে পারে না। সে যদি একজন বার বনিতাও হয়ে থাকে তারপরেও তার উপরে এরকম নির্যাতন হতে পারে না। নো মিনস নো। মেয়েটা যদি অসম্মতি জানায় তাহলে তাকে ছেড়ে দিতে হবে। তার উপরে কোনো প্রকার বল বা চাপ প্রয়োগ করা যাবে না। তার উপরে সেটা করেছে নির্যাতন, শারীরিক, এটার অবশ্যই বিচার পেতে হবে। এখন আসি জেবা তাকিয়া, এই মেয়েটার বিষয়ে। এই জেবা তাকিয়া একটা ইন্টারভিউতে বলছে যে সে নজরুলকে একবারই দেখছে জীবনে। একটা ইন্টারভিউয়ের কাজে গেছে, ইন্টারভিউ শেষ করে, সরি, একটা বিজ্ঞাপনের কাজে, ওবিসির কাজে গেছে, ওবিসির কাজ শেষ করে চলে আসছে। ওই ওবিসির পরে নজরুল তাকে কয়েকবার ফোন করছে, সে ব্লক করে দিছে। এবং ওই নজরুল তাকে কয়েকবার প্রলোভন দেখাইছে যে চাকরি বাকরি ছাইরা, এই মডেলিং ছাইরা তার চাকরি করুক, তার সমস্ত খরচাপাতি সেই নজরুল দিবে। কিন্তু জেবা সেটা মেনে নেয় নাই। এটা জেবা একটা ইন্টারভিউতে বলেছে। কিন্তু নজরুলের ভাষ্য হইল গিয়া নজরুল জেবাকে 2 বার বিবাহ করছে। নজরুলের কাছ থেকে জেবা 1.5 কোটি টাকার মতো কাপলিং করছে। জেবার হাজবেন্ড আসার পরে নজরুল জেবা গায়েব হয়ে গেছে। এর আগে সে নজরুলের সঙ্গেই ছিল। এবং স্নিগ্ধারও দাবি যে জেবার বাড়ি, নানা বাড়ি, খিলক্ষেত, জেবা সঙ্গে নজরুলের একাধিকবার যোগাযোগ এবং দেখা সাক্ষাৎ হয়েছে। এখানেও কিন্তু টেকনোলজির হেল্প দিতে পারে তদন্ত কর্তৃপক্ষ। জেবার ফোন নাম্বার এবং নজরুলের ফোন নাম্বার যদি তারা ট্র্যাক করে, তাহলে কতবার তারা কথা বলছে, কতবার তারা কাছাকাছি হয়েছে, কতবার তারা এক জায়গায় হয়েছে, সব কিন্তু বেরিয়ে আসবে। জলবা কিন্তু মিথ্যার আশ্রয় নিতে পারবে না। যাই হোক, ধরে নিচ্ছি জেবার দাবি এবং স্নিগ্ধার দাবি তারা যেহেতু মুখ দিয়ে বলছে সেটাই সত্য। এখন তদন্ত করে যেটা বেরিয়ে আসবে সেটা তো পরে আসবে, তার আগ পর্যন্ত তারা যেটা বলছে সেটাই ধরে নিতে হচ্ছে, ধরে নেওয়ার খাতিরে। এখন এই নজরুল জেবা ভেবে স্নিগ্ধাকে টর্চার করলো কেন? একটা লোক তার স্ত্রীকে চিনতে পারলো না? নজরুলের দাবি জেবাকে সে 2 বার বিয়ে করছে এবং জেবাকে সে চিনতে পারছে না। এখানে স্নিগ্ধার একটা পয়েন্ট হইল যে এই নজরুল নিজে একজন অ্যাডিক্টেড মানুষ, সে একটু আগের ঘটনা একটু পরে ভুলে যায়, যার কারণে সে জেবাকে স্নিগ্ধার সঙ্গে মিলিয়ে ফেলেছে। এটা হইতে পারে, একজন যখন নেশাগ্রস্ত হয়ে যায়, অ্যাডিকশনে পড়ে যায়, চরম লেভেলে চলে যায়, তখন এটা অস্বাভাবিক কিছু না, হইতেই পারে। কিন্তু কথা হচ্ছে যে জেবা যখন ইন্টারভিউতে স্নিগ্ধাকে নিয়ে 2-1টা নেগেটিভ কথা বলেছে, তখন স্নিগ্ধা জেবার ব্যাপারে খেপে গেছে। এইখানেই কিছু ঘুরতে সাপ বেরিয়ে আসছে। স্নিগ্ধা এখন জেবার অতীতের সকল কর্মকাণ্ড ফাঁস করে দেওয়ার থ্রেট দিয়েছে, কিছু কিছু কথা সে বলেও দিয়েছে।
সে কতগুলো ছেলে মানে যে স্নিগ্ধার মতে জেবা কাজই হচ্ছে ছেলেদের সঙ্গে প্রেম করা, তাদেরকে খসানো, এবং এটার জন্য তার অনেক বিচার আচার, মানে তাকে নিয়ে অনেক গসিপ, তাকে নিয়ে অনেক কিছু হয়েছে, এবং কোরআন শরীফের উপরে প্রতিজ্ঞাও করেছে স্নিগ্ধা চৌধুরী জেবার ব্যাপারে। এখন জেবার উপরে স্নিগ্ধার এতটা খেপার কারণ হচ্ছে গিয়ে, এক হলো জেবা ভেবে স্নিগ্ধাকে পিটাইছে, এই পিটানোর রাগ জেবার উপর রয়ে গেছে। আর জেবা স্নিগ্ধাকে নিয়ে দু একটা অডাসিটি করছে, দু একটা মন্তব্য করেছে যে জেবার এক্স বয়ফ্রেন্ড, স্নিগ্ধার এক্স বয়ফ্রেন্ডরা জেবার প্রশংসা করতে বলে স্নিগ্ধা এই ধরনের কথা বলেছে। তো মূল ঘটনা হয়ে গেছে এখন এরকম যে জেবা আর স্নিগ্ধা দুইজন এখন হয়ে গেছে ইগো প্রবলেমের জেরে দুইজন দুজনের শত্রু হয়ে গেছে, কারণ দুইজন দুজনের কে খুঁচায় খুঁচায় দুজনের গোপন রহস্য বের করে দিচ্ছে। এখন এই নজরুল ইসলাম আবার এর এই স্নিগ্ধা যখন সংবাদ সম্মেলন করলো তার আগেই থানায় আহ আত্মসমর্পণ করে জামিন নিয়ে নিছে। নজরুল ইসলামদের সঙ্গে থানায় খুব ভালো ইয়ে থাকে, আতাত থাকে, কারণ নজরুল ইসলামের নামে ওয়ারেন্ট থাকা সত্ত্বেও নজরুল ইসলামের পুলিশ খুঁজে পায় না, অথচ এই নজরুল ইসলামরা নির্দ্বিধায় ঘুরে বেড়ায়। এখন কথা হচ্ছে এই নজরুল ইসলাম স্নিগ্ধাকে বলছে যে তারেক রহমান, সালাউদ্দিন সাহেবরা তার পায়ের কাছে এসে পড়ে থাকে, সে এতটাই ক্ষমতাধর। এখন নজরুল ইসলামের এই কথা যদি স্নিগ্ধার কথা অনুযায়ী সত্য হয়ে থাকে, তাহলে তো এটা তারেক রহমান আর সালাউদ্দিন সাহেবের প্রেস্টিজ ইস্যু হয়ে গেল, যে তারা নজরুলের পায়ে ধরে বসে থাকে। এই কথার শোনার পরে তাদের রিয়াকশনটা কি হবে, এটা কিন্তু আমার একটা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন এই নজরুল ইসলাম বলেন বা বসুন্ধরা গ্রুপ বলেন, রাশিয়ান সিটি বলেন, বড় বড় যারা ভূমিদস্যু আছে, তাদেরকে বাংলাদেশের আইন এখনো পর্যন্ত কিছু করতে পারে নাই। তারা কেমনে কেমনে জানি বাইরে হয়ে যায় ফাঁক করতে, কেউ বাংলাদেশের আইন তাদের জন্য কিছু কোনো বিষয়ই না, কারণ তাদের কাছে টাকা আছে। এখন এই নজরুল ইসলামের সঙ্গে যেই সহযোগী ওখানে ছিল বা তার যে কর্মচারী ওখানে ছিল সামিয়া সুলতানা, সেও কিন্তু একজন মডেল। একজন মডেল হয়ে আরেকজন মডেলের এই করুণ পরিণতি নিজের চোখে দেখে সে কিছু বলছিল না, ডিউ টু সে তার চাকরি করে। এই সামিয়া সুলতানাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছে, সে তখন বলেছে যে আমি তো এখানে চাকরি করি, আমার তো এখানে চাইতেই হয়। এবং সে স্নিগ্ধাকেও জানিয়েছে যে আমার কিছু করার নাই। স্নিগ্ধা যখন সামিয়া সুলতানার কাছে হেল্প চাইছে, তখন সামিয়া সুলতানা জানাইছে যে আমি এখানে চাকরি করি, আমার কিছু করার নাই। কারণ কথা হইলো, সামিয়া সুলতানার মতো মডেলরা নজরুলের ওইখানে কেন চাকরি করে? একটাই উত্তর, টাকা। টাকার জন্য অনেকেই অনেক কিছু করতে পারে। এখন আরো কয়েকটা বিষয় শেষমেশ একটু আলোচনা করতে চাই, সেটা হচ্ছে গিয়ে যে এই স্নিগ্ধা চৌধুরী এমন কি মডেল হয়ে গেল যে 20 লক্ষ টাকার নিচে সে এন্ডোর্সমেন্ট করে না। তাহলে বুবলি, অপবিশ্বাস, পূর্ণিমা, এরা কত টাকা নেয়? স্নিগ্ধাকে কারা চিনত? এই ঘটনার আগে কতজন লোক চিনত? এমন কি মডেল হয়ে গেল এদেরকে, অপবিশ্বাসকে, বুবলিকে, পূর্ণিমাকে টপকায় স্নিগ্ধা চৌধুরী এমন কি সেলিব্রিটি হয়ে গেল যাকে 20 লক্ষ টাকা দিয়ে এন্ডোর্স করতে হয়? এটাও কিন্তু একটা রহস্য। যাই হোক, এই সকল রহস্যের পেছনে হচ্ছে গিয়ে বড়লোকস। বড়লোকসরা টাকা দেয়। কেন টাকা দেয় সেটা যদি আবার খুঁজতে যাই, তাহলে কেঁচো খুঁড়তে এবার সাপ না, এবার অজগর বেরিয়ে আসবে। যাই হোক, আপাতত সাপে সীমাবদ্ধ থাকি। জাস্টিস ফর স্নিগ্ধা। স্নিগ্ধার উপরে যা হয়েছে, কোনো কিছুর পরিবর্তে এটাকে মেনে নেওয়া যায় না। স্নিগ্ধা যা বলেছে, যত ভুলভাল বলেছে, যাই বলুক না কেন, স্নিগ্ধার উপরে যে শারীরিক নির্যাতনটা হয়েছে বা তার যদি যৌন হয়রানিও হয়ে থাকে, তা হয়েছে, সেইটার জন্য নজরুলকে কোনোভাবেই মাফ করা যায় না। নজরুলকে বিচারের আওতায় আনতেই হবে। সো জাস্টিস ফর স্নিগ্ধা। হ্যাশট্যাগ জাস্টিস ফর স্নিগ্ধা চৌধুরী।